এদিকে শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের অ্যাকশনে দিল্লি ছেড়ে নেপালে চলে গেলেন মোদী। এর মধ্যে আটক করা হয়েছে একাধিক রাজনৈতিক কর্মীকে। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্র ও তরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনি যেমনটা সরাসরি দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের মতোই অবস্থা প্রায় ভারতের। সেখানে শিক্ষার্থীরা একাধারে হামলা করছে এবং শিক্ষার্থীদের ভয়ে রীতিমতো নরেন্দ্র মোদীর ক্ষমতা নড়বড় হয়ে গিয়েছেন। তিনি ভারতে আর নেই, তিনি পদত্যাগ করেছেন কিনা সেটা নিশ্চিত না, তবে তিনি ভারত ছেড়ে ইতিমধ্যে নেপালে অবস্থান করেছেন এবং তিনি চীনে যাবেন না, কারণ চীনের সাথে তেনাদের পূর্ব পরিচিত সেই দুশ্মনী রয়েছে এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা এবং তাকে এমন ভাবে গণধোলাই করা হয়েছে যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, শুধু তাই না, এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গণধোলাই নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি, যা জানলে যা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, শুধু তাই না, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কিভাবে এবং কোথায় কে বা কারা নরেন্দ্র মোদীকে গণপিটুনি দিয়েছে। সেই ভিডিওটি আমরা একটু পরে দেখে আসতেছি। তার আগে আমরা একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, নরেন্দ্র মোদীর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আন্দোলনকারীরা মোদীর বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে, নিজের বাসভবন থেকে পালিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। লাইভে এসে ক্ষমা চেয়েও রক্ষা হচ্ছে না মোদীর। মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি ভারতের রাজপথে এমন দৃশ্য দেখা যাবে। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায়, পুলিশের সঙ্গে সংঘর্ষ, মেট্রো স্টেশন বন্ধ, সংসদ ঘিরে উত্তেজনা, আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক বিস্ফোরক দাবি। প্রশ্ন উঠছে, এটা কি শুধু প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, নাকি মোদী সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক বিস্ফোরণের শুরু? কেন আন্দোলনকারীরা আর শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ নয়, সরাসরি সরকারের পতন চাইছেন? সরকার কি পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি মোদীর পরিণতিও হাসিনার মতোই হবে? আজকের ভিডিওতে দেখবেন আন্দোলনের নেপথ্যের ঘটনা, ভাইরাল দাবিগুলোর প্রেক্ষাপট এবং কেন এই বিক্ষোভ গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার ধারণায় বদলে দিতে পারে। ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে শুরু হওয়া অনলাইন ক্ষোভ পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে, যে আন্দোলনে কাঁপছে দিল্লির রাজপথ। লাখ লাখ তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের এই বিশাল বিক্ষোভ মোদী সরকারকে বড় ধরনের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। শুরুতে আন্দোলনের দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কিন্তু এখন বিক্ষোভকারীরা সরাসরি মোদী সরকারের জবাবদিহি চাইছেন। শুধু একজন মন্ত্রী নয়, পুরো শাসন ব্যবস্থার ব্যর্থতার দায় চাপাচ্ছেন তারা। পর্যবেক্ষকরা বলছেন, এবারের আন্দোলন আগের অনেক বিক্ষোভ থেকে আলাদা। এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথম দিকে শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি ছিল, কিন্তু ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের অসন্তোষ এবং চাকরি নিয়োগে চরম ব্যর্থতার দায় এখন প্রধানমন্ত্রীকেই দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে, শুধু মন্ত্রী বদলে হবে না, পুরো সরকারের জবাবদিহি চাই। অনলাইনে শুরু হলেও এখন এটি স্বতঃস্ফূর্ত যুব আন্দোলনে পরিণত হয়েছে। সংসদের সামনে যারা জড়ো হচ্ছেন তাদের অধিকাংশই কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতৃত্বে আসেননি, নিজেদের উদ্যোগে রাস্তায় নেমেছেন।
ফলে এই আন্দোলনকে সহজে নিয়ন্ত্রণ বা দমন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। আগের আন্দোলনগুলোতে সরকার প্রায়ই ধর্ম, জাতি বা রাজনৈতিক তকমা দিয়ে বিক্ষোভ ভাগ করে দিত, কিন্তু এবারের আন্দোলন একেবারে বাস্তব সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে: চাকরি, পরীক্ষা, শিক্ষা ও ভবিষ্যতের অনিশ্চয়তা। এটিকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন বলে চালিয়ে দেওয়া যাচ্ছে না। দিল্লি থেকে মুম্বাই, ভারতের বিভিন্ন রাজ্যে দাবানলের মতো ছড়ে পড়া ছাত্র আন্দোলন দমনে নজিরবিহীন ও বিতর্কিত কৌশল অবলম্বন করেছে মুম্বাই পুলিশ। ছাত্র যুবদের টানা বিক্ষোভ ঠেকাতে এখন আর কেবল রাজপথে লাঠিচার্জ বা কাঁদুনে গ্যাসে সীমাবদ্ধ থাকছে না আইনশৃঙ্খলা বাহিনী, বরং সরাসরি তরুণদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন ট্র্যাক করার মতো প্রযুক্তিগত নজরদারির পথ বেছে নেওয়া হয়েছে। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আদালত, সংসদ ও মূলধারার মিডিয়া তাদের সমস্যার সমাধান দিতে পারেনি বলে মনে করছেন অনেকে। প্রাতিষ্ঠানিক পদ ব্যর্থ হওয়ায় তারা রাজপথকেই একমাত্র ভরসা মনে করছেন। 1 মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে সরকারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেননি বলে অভিযোগ। শিক্ষার্থীরা জানতে চাইছেন বারবার প্রশ্ন ফাঁসের দায়কার, কি সংস্কার হবে, কেন কেউ দায় স্বীকার করছেন না। সরকার এখনও নীরবতা, প্রশাসনিক প্রক্রিয়া ও পুলিশি দমনের ওপর ভরসা করছে। ঠিক যে ভুলটা হাসিনা করেছিল, সেই একই পথে হাঁটছে মোদিও। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই কৌশল আর কাজ করছে না। হাজার হাজার পুলিশ, নজরদারি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মধ্যেও মানুষ ভয় কাটিয়ে রাস্তায় নামছে। আন্দোলনকারীদের মতে এবার বিভাজনের রাজনীতি বা ভয় দেখিয়ে আন্দোলন দমন করা সহজ হবে না। পর্যবেক্ষকদের মতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি জবাবদিহি নিয়ে বৃহত্তর জন অসন্তোষের প্রতিফলন হয়ে উঠেছে। শেষ পর্যন্ত হাসিনাও যেমন ক্ষমা চেয়েছিল, মোদিও সেভাবেই ক্ষমা চেয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি নরেন্দ্র মোদীর বার্তা অবশ্য আসে সকাল বেলাতেই। আজ সকাল 9:30 নাগাদ এক্স হ্যান্ডেলে ইংরেজি ও হিন্দিতে লেখা সেই বার্তায় তিনি বলেন, দেশের যুব সম্প্রদায়ের মঙ্গল ও ভবিষ্যতের চেয়ে অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের দ্রুত কঠোর শাস্তি দিতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি তার অন্যতম। যারা আমাদের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর বার্তার পরপরই প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকাল 10:10টায় এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বার্তা ট্যাগ করে তিনি লিখেছেন, আপনি যুবাদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে করায়ত্ত করে ধ্বংস করায় উৎসাহ জুগিয়েছেন। এজন্য যারা দায়ী তাদের প্রত্যেককে আপনি রক্ষা করেছেন। এরপর রাহুল শিক্ষার্থীদের দাবিগুলো উল্লেখ করে লিখেছেন, ছাত্রদের দাবি পরিষ্কার: 1. ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। 2. শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। 3. যারা শিক্ষার্থীদের নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাহুলের এক্স বার্তার ঠিক আগেই ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলে মোদির বার্তা ট্যাগ করে লেখা হয়, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। গতকাল দিবাগত রাতে 3 দফায় যন্তর মন্তরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাতে বেশ কিছু আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ কর্মী আহত হন। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাসের শেলো ছোড়ে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে FIR করা হয়েছে। এই গোলমালের দায় সিজেপি নেতারা চাপিয়েছেন বিজেপি ও দিল্লি পুলিশের ওপর। সিজেপি নেতা অভিজিৎ দীপকে গণমাধ্যমকে বলেছেন, এতদিন ধরে আমরা যন্তর মন্তরে আন্দোলন করছি, কোনো গোলমাল হয়নি। 1 মাসের ওপর হয়ে গেছে, কোনোদিন এমন ঘটেনি, এখন হচ্ছে। বিজেপি ও পুলিশ এসব করাচ্ছে। অভিজিৎ বলেন, আন্দোলন দিন দিন জোরালো হচ্ছে দেখে বিজেপি নির্দেশে পুলিশ গুন্ডা পাঠিয়ে সহিংসতায় উস্কানি দিচ্ছে। পাথর বোঝায় গাড়ি আনা হচ্ছে, বিজেপি লোকজন সেই পাথর ছুটছে। তাদের উদ্দেশ্য সিজেপির বদনাম করা। গতকাল বুধবার সারাটা দিন দিল্লি মেট্রোর 16টি স্টেশন সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ রাখা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকেও একই অবস্থা। কনট প্লেস ও তার কাছাকাছি আসা যাওয়া যায় এমন স্টেশনগুলো বন্ধ থাকায় যাত্রীদের পড়তে হচ্ছে প্রবল অসুবিধায়। কোনো কোনো স্টেশনে যাত্রীরা সরকার বিরোধী বিক্ষোভ দেখায়। মেট্রো স্টেশন বন্ধ থাকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতিকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে।
বারের সদস্যদের অভিযোগ, মেট্রো স্টেশন বন্ধ থাকায় বহু আইনজীবী সময়মতো আদালতে হাজির হতে পারছেন না, সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। পরিশেষে বলতে চাই, মোদির আর বাঁচার লাইন নাই। এই আন্দোলনে ডিপ স্টেট, আমেরিকা, চীন, ব্রিটেন, তুর্কি পিছন থেকে শক্তি ও সামর্থ্য জুগিয়ে যাচ্ছে। মোদির পতন হওয়া না হওয়ায় বাংলাদেশের বিশেষ কোনো লাভ নেই, বরং মোদির পতন পরবর্তী রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে তারেক রহমানের উচিত হবে আধুনিক যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করে সশস্ত্র বাহিনীকে সামরিকভাবে শক্তিশালী করা এবং রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে কঠোর কূটনৈতিক ও কৌশলগত চাপে ফেলা। আমাদের সবার চাওয়া ৩৬ জুলাইয়ের আগেই মোদির পতন হোক। ভারত যেমন দেশ অনেক বড়, তেমনি ভারতের গণতন্ত্র বাংলাদেশের মতো না। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার ক্ষমতায় এবং মোটামুটি বেশিরভাগই মোদি বিরোধী। বিজেপি সরকার ভারতের যত শক্তিশালী তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল বাংলাদেশে আওয়ামী লীগ। পুরো দেশের গ্রিপ ছিল আপার হাতে, তাও টিকতে পারে নাই। মোদির পতন এখন সময়ের খেলা মাত্র। আপা যদি দুলাভাইকে নিয়ে সত্যি সত্যি শ্বশুর বাড়ি চলে আসে, তবে আপ্যায়নের জন্য প্রস্তুত তো আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভারতের মসনদে কি এবার সত্যিই ভূমিকম্প হতে চলেছে? মোদির গদি কি এবার টলমল? মাত্র ২৪ ঘন্টার আল্টিমেটাম, আর তাতেই কেঁপে উঠেছে দিল্লির ক্ষমতার অলিন্দ। যে মোদি সরকারের দাপটে একসময় ডার্ক সাইটে বিরোধীরাও কোণঠাসা হয়ে থাকত, আজ সেই সরকারকেই কার্যত হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়া এক ছাত্র আন্দোলন এখন মোদী সরকারের বিদায় ঘণ্টা বাজানোর উপক্রম করেছে। এক প্রতিমন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন, আর শিক্ষামন্ত্রীর গদি এখন সুতোর উপর ঝুলছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। পশ্চিমবঙ্গ থেকে বিহার সবাই এখন ফুঁসছে, মোদির পতন কি তাহলে অনিবার্য, নাকি এই পরিস্থিতি সামাল দিতে মোদির ঢাল হয়ে ওঠা শুভেন্দু অধিকারী কোনো নতুন গেম প্ল্যান সাজাচ্ছেন? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারতের বর্তমান রাজনীতির এই টালমাটাল পরিস্থিতি নিয়ে। মোদী সরকারের ভবিষ্যৎ কি এবং এই ২৪ ঘন্টার আল্টিমেটাম কিভাবে ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তার সমস্ত অন্দরমহলের খবর জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থাকে এক চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এক রাতেই। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা। শিক্ষার্থীদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই এক দফা এক দাবি নিয়ে দিল্লির রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। কিন্তু সরকার ভেবেছিল পুলিশ, টিয়ার গ্যাস আর জলকামান দিয়ে হয়তো এই তারুণ্যের জলোচ্ছ্বাস থামিয়ে দেয়া যাবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। এই আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, দেশের ৩৬টিরও বেশি শহরে আছড়ে পড়েছে এই ক্ষোভের আগুন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই আন্দোলনের নেতৃত্ব। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা শুনে শুরুতে হয়তো অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু আজ এই সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর হুঙ্কারে স্তব্ধ ভারতের রাজনীতি। পরিস্থিতি এতটাই বেগতিক যে সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে আন্দোলনকারীদের তিনবার বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর মতো হেভিওয়েট নেতারা আসরে নেমেছিলেন। ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি রুপি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের মতো লোভনীয় প্রস্তাবও দেয়া হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্ত অটল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা এক চুলও নড়বে না। আর এরই প্রেক্ষিতে সিজেপি ছুঁড়ে দিয়েছে এক চরম ২৪ ঘন্টার আল্টিমেটাম। শনিবার দুপুর ২টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে পুরো ভারত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এই ২৪ ঘন্টার আল্টিমেটাম মোদী সরকারের ঘুম হারাম করে দিয়েছে। সরকার কতটা ব্যাকফুটে তা দিল্লির রাস্তা দেখলেই বোঝা যায়। আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে রাজীব চক সহ দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। মোবাইল ইন্টারনেট কোথাও কোথাও সীমিত করে দেয়া হয়েছে। কড়া পুলিশি পাহারায় মুছে ফেলা হয়েছে গোটা শহর। নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না এই আন্দোলনকে। উল্টো সরকারের এই দমন পীড়ন নীতি সাধারণ মানুষের মনেও ক্ষোভের সঞ্চার করছে। সরকারের ভিত যে কতটা নড়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রমাণ এরই মধ্যে মন্ত্রিসভায় ফাটল ধরা।
পরিস্থিতি সামাল দিতে না পেরে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রণনীত সিং বিট্টু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে মোদী সরকারের প্রথম উইকেট পতন হিসেবেই দেখছেন। একজন প্রতিমন্ত্রীর পদত্যাগ করা প্রমাণ করে যে সরকারের ভেতরেও এই আন্দোলন নিয়ে চরম অস্থিরতা কাজ করছে। অনেকে মনে করছেন মোদী সরকারের এই মেয়াদে এটি সবচেয়ে বড় ধাক্কা। এদিকে দিল্লির এই উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। শিয়ালদহ থেকে ধর্মতলা, কংগ্রেস, বাম ও সিজেপির মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল কলকাতা। লাখো ছাত্র জনতা স্লোগানে প্রকম্পিত হয়েছে রাজপথ। বিহারেও একই চিত্র, সেখানেও প্রশ্ন ফাঁসের মাফিয়াদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো তরুণ। কিন্তু এই চরম রাজনৈতিক সংকটে যখন মনে হচ্ছে মোদির দুর্গ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ঠিক তখনই মোদির পাশে এক মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অত্যন্ত চড়া সুরে আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে এবং কোনো আন্দোলনের মুখেই সরকার মাথা নোয়াবে না। তিনি এই আন্দোলনকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশ বিরোধী শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই অবস্থান প্রমাণ করে যে বিজেপি এই আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে। তারা কোনোভাবেই বিরোধী দলগুলোকে এই পরিস্থিতির ফায়দা লুটতে দিতে রাজি নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর এই হুঙ্কার কি আন্দোলনকারীদের দমাতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো সাধারণ রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 5 বছরে ভারতে 89টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই সিস্টেমেটিক ফেলিও তরুণদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। যখন শস্যের ভেতরেই ভূত থাকে, তখন সেই ভূত ছাড়ানোর জন্য কড়া পদক্ষেপ ছাড়া কোনো উপায় থাকে না। আর সেই কড়া পদক্ষেপ হিসেবেই শিক্ষামন্ত্রীর মাথা চাইছে ছাত্র সমাজ। 24 ঘন্টার আলটিমেটাম শেষ হতে আর খুব বেশি সময় বাকি নেই। মোদী সরকারের সামনে এখন 2টি পথ খোলা। প্রথমটি হলো আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা, কিন্তু এতে সরকারের দুর্বলতা প্রকাশ পাবে এবং বিরোধীরা এটিকে তাদের বড় বিজয় হিসেবে তুলে ধরবে। দ্বিতীয় পথটি হলো কঠোর হাতে এই আন্দোলন দমন করা। কিন্তু সোনম ওয়াংচুকের আন্দোলনের সময় আমরা দেখেছি, জোর করে নেতৃত্ব সরিয়ে দিলে আন্দোলন আরও বড় আকার ধারণ করে। এবারও যদি পুলিশি শক্তি প্রয়োগ করে সিজিপি বা অন্যান্য ছাত্র নেতাদের আটক করা হয়, তবে এই আন্দোলন যে ভারতের প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই আন্দোলনের প্রভাব ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও পৌঁছে গেছে। একটি গণতান্ত্রিক দেশে যখন লাগাতার মেধার অবমূল্যায়ন হয়, তখন সেই দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। মোদী সরকার তার 3য় মেয়াদে এসে এমন একটি সংকটে পড়বে তা হয়তো খোদ প্রধানমন্ত্রীও কল্পনা করতে পারেননি। একদিকে বিরোধী দলগুলো এই ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, অন্যদিকে সাধারণ মানুষের সমর্থনও ধীরে ধীরে ছাত্রদের দিকেই ঝুঁকছে। দাবা খেলার মতো এখন প্রতিটি চাল অত্যন্ত সাবধানে ফেলতে হবে মোদী সরকারকে। একটি ভুল চাল আর হয়তো চেকমেট হয়ে যেতে পারে দিল্লির মসনদ। তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির মতো একটি অখ্যাত নাম আজ যেভাবে ভারতের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে তা ইতিহাসে বিরল। এই 24 ঘন্টা নির্ধারণ করে দেবে ভারতের আগামী দিনের রাজনীতি কোন পথে হাঁটবে। মোদী কি পারবেন তার স্বভাব সুলভ ক্যারিশমা দিয়ে এই সংকট উতরে যেতে, নাকি ছাত্রদের এই দাবানলে ভস্মীভূত হবে সরকারের অহংকার? সব মিলিয়ে ভারতের রাজনীতি এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে সমীকরণ। আমরা প্রতিটি আপডেটের দিকে কড়া নজর রাখছি। মোদী সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং এই ছাত্র আন্দোলন ভারতের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আপনার মতামত কি? যে নরেন্দ্র মোদীর সরকার, সেই সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি পদত্যাগ করেছেন তার পদ থেকে। এই পদত্যাগ তিনি করেছেন তার পদ থেকে, এটা ছিল যে ককরোচ জনতা পার্টি, যাদের আন্দোলন এই কয়েকদিন ধরে চলছে, সেই ককরোচ জনতা পার্টির বড় দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আজ সকাল পর্যন্ত, সকাল কেন বলি, তারপরেও যে এই দাবি মেনে নেবে সরকার, এমন কোনো কথা কিন্তু শোনা যায়নি। তাহলে বেলা 2টো নাগাদ হঠাৎ এই দাবি মেনে নিল সরকার। সরকার বলবো না, এখানে
ধর্মেন্দ্র প্রধানকে তো আর পদচ্যুত করা হয়নি, তিনি পদত্যাগ করেছেন। তো এই পদত্যাগটা যদি কয়েকদিন আগে যদি তিনি করতেন তাহলে তো এই সমস্যাগুলো হতো কি হতো না। দেখুন, এই ইফস অ্যান্ড বাটস যদি কয়েকদিন আগে কেন পদত্যাগ করলেন না, কেন এতটা গোলমাল হওয়ার পরে তিনি পদত্যাগ করলেন, এসব প্রশ্নগুলো অর্থহীন। কেন অর্থহীন? এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমেরিকা যে কাজ করতে গিয়েছিল, সেখানকার যে শাসনতন্ত্র পাল্টাবার চেষ্টা, তাদেরকে পরমাণু শক্তিধর করবেন না তার চেষ্টা, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা, এ কোনোটাই তো শেষ পর্যন্ত আজকে 120 দিনের মতো হয়ে গেল। সেই ফেব্রুয়ারির 28 তারিখে লড়াই শুরু হয়েছিল, তারপর এতদিন লড়াই চলল, তারপরেও তো এখনও ইরানকে শেষ করা যায়নি এবং সারা পৃথিবীতে গোলমাল হচ্ছে। এখন আমেরিকা এবং ইরান দুজনেই কাছাকাছি বসবার চেষ্টা করছে যুদ্ধবিরতির জন্যে। তাহলে আপনারা যদি কেউ প্রশ্ন করেন যে এই যুদ্ধ বিরতি যদি হবে তাহলে এতদিন ধরে এত বোমা কেন পড়লো, এত অসুবিধে কেন হলো, সারা পৃথিবী কেন ধ্বংসের মুখে এসে দাঁড়াচ্ছিল অর্থনৈতিকভাবে, এই প্রশ্নগুলো করাই যায়, তাই না? কিংবা আপনারা ওটাও ছেড়ে দিয়ে দিন, এই প্রশ্নও করা যায় কৃষক আন্দোলনের কথা। ভাবুন যে কৃষক আন্দোলনে এত হইচই হলো, এত গোলমাল হলো, রেড ফোটে এসে ঝামেলা করলো কৃষকরা, তারপরে সরকার করলো কি আইন পর্যন্ত পাশ করলো সেইটা নিয়ে, কিন্তু তারপরে আইন পাশ করার পরেও সরকার পিছিয়ে গেল, সরকার সেই আইন লাগু করলো না, আইন পাশ করেও আইনকে ব্যবহার না করলো না। তাহলে কেউ প্রশ্ন করতেই পারেন কেন এটা করলো সরকার? সরকার যদি আইন না করবার কথা যদি না বলতো তাহলে তো এই ঝামেলাগুলো হতো না। চেষ্টা করেছে সরকার তাদের মতো করে একটা জিনিসকে তৈরি করা, যেমন আমেরিকা চেষ্টা করেছিল তাদের মতো করে ইরানে শাসন ব্যবস্থা চালু করবেন, পারেনি। কিন্তু তার মানে সব চেষ্টা যে পুরোপুরি সফল হয় এমন তো নয়। আজকে ব্যর্থ হয়েছে, দুদিন পরে সেটা ব্যর্থ নাও হতে পারে। সুতরাং যারা প্রশ্ন করছে যে এত ঝামেলা করার পরে এত মৃত্যু হয়নি কিন্তু আহত হয়েছে তো অনেকেই, অনেক পুলিশ আহত হয়েছে, এত কিছুর পরেও যদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যদি তিনি করতেন, আগেই করতেন, তাহলে তো এত ঝামেলা হতো না। কিন্তু এই প্রশ্নগুলো এখানে ওঠে না। তার কারণ আপাতত একটা সিদ্ধান্তে আসা হয়েছে, মানে এই নয় যে এই সিদ্ধান্ত আগে নেওয়াটা ঠিক হতো, এ কথাটা কোনো কারণ নয়, কোনো গ্রহণযোগ্য কারণ হতে পারে না। দেখুন, নেপোলিয়ন বোনাপার্টের নামে একটা কথা চালু আছে। কথাটা হলো বড় যুদ্ধ জিততে গেলে ছোটোখাটো লড়াই অনেক সময় হারতে হয়। সেই কমিউনিস্টদের লেনিনের বিখ্যাত কথা আছে না, যে 1 স্টেপ ফার্দার আর 2 স্টেপ ব্যাক, আগে 1 কদম এগোতে গেলে অনেক সময় 2 কদম পিছিয়ে আসতে হয়, এগুলো যুদ্ধের ট্যাকটিক্স। তো সুতরাং নরেন্দ্র মোদী কৃষক আন্দোলনের সময় এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছিলেন, আইন পাশ করেও আইন কার্যকর করেনি, হার মেনে প্রত্যাহার করেছিলেন কৃষি আইন। আবার আজ সোনাম ওয়াজুকের সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ার পরও ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো। এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, এর পেছনে অনেকেই বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবতজি সরসঙ্ঘ চালক, তিনি ছাত্রদের সঙ্গে সংযত ব্যবহার করতে বলেছিলেন, আজকেই সকালে বলেছিলেন, এবং তারপরে সরকার থেকে আলোচনাও চলছিল সিজেপি ককরোচ জনতা পার্টির সঙ্গে, তাদের মুখপাত্র সৌরভ দাস তিনি আলোচনায় ছিলেন। তো এটা মোহন ভাগবত যে তাদের ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছবার কথা বলেছিলেন, তার একটা বাস্তব যুক্তি আছে, সেটা ঠিকই। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী তিনি কিন্তু একদম শেষ মুহূর্তে, তিনি গতকাল থেকেই
তিনি কিন্তু বিষয়টাকে অ্যামিকেবল একটা সমঝোতার মধ্যে দিয়ে শেষ করবার চেষ্টা করেছেন। তিনি সবসময় মানুষকে উদ্দেশ্য করে বললেন ভাইও অ্যান্ড বহিনো। তিনি দেখবেন যে নিজে তার মোবাইলে কিংবা তার মতো করে তিনি ভিডিও তৈরি করেছেন, একটি আহ্বান বার্তা তৈরি করেছেন। সেই বার্তায় তিনি বলেছেন ফ্রেন্ডস। তিনি ওই ভাইও বহিনো এইসব কথা ভাষণ দেওয়ার মতো জায়গা তিনি মানসিকতা সেখানে প্রকাশ করেননি। তিনি বন্ধু হিসেবে যারা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করে তিনি তার বক্তব্য রেখেছেন, এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে নরেন্দ্র মোদী জিনিসটাকে মিটিয়ে নিতে চাইছেন, আরও এগিয়ে কনফ্রন্টেশন নয়, সেটা সমঝোতার মধ্য দিয়ে চলা। এবং তার জন্যেই সোনাম ওয়াংচুককেও তিনি কিন্তু বোঝাতে পেরেছেন, দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তারা গিয়ে সোনাম ওয়াংচুককে বসিয়ে তার কাছ থেকে কিন্তু নিয়েছেন যে তার অনশন ভেঙেছেন, তার সাথে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার মধ্যে খেয়াল করবেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তিনি চাননি, সোনাম ওয়াংচুক চাননি, তিনি সেই ব্যাপারটাই তিনি চাননি। কিন্তু আজকে সোনাম ওয়াংচুককে দেখা গেল, সোনাম ওয়াংচুক তিনি কিন্তু আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সোনাম ওয়াংচুককে কংগ্রেস বলেছেন দালাল, বেঈমান। এমনকি যে ককরোচ জনতা পার্টি তারা সোনাম ওয়াংচুক কিন্তু এখন আর এই মুহূর্তে আন্দোলনের সাথে তিনি যুক্ত আর নন। সোনাম ওয়াংচুকের যিনি স্ত্রী তিনি বলেছেন রাহুল গান্ধীকে নৌটঙ্কিওয়ালা। এবং রাহুল গান্ধীকে দেখুন, আম আদমি পার্টি রাহুল গান্ধী যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বাড়ির ওখানে গিয়ে অবস্থান করছিল, তার উত্তরে তার প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে কংগ্রেস ওখানে গিয়েছে বিজেপির দালাল হিসেবে। আবার কংগ্রেস আম আদমি পার্টিকে বলছে বিজেপির দালাল। অর্থাৎ সমস্ত আন্দোলনের মধ্যে যারা আছে তারা সবাই যে যার এজেন্ডা নিয়ে তারা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। এবং অভিজিৎ দীপকে তিনি তাকে ব্যবহার করতে চেষ্টা করছে। আজকে দেখুন, যখন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার পদত্যাগপত্র দাখিল করলেন, সেই পদত্যাগপত্র দাখিল করার পর অভিজিৎ দীপকে যিনি এই ককরোচ জনতা পার্টির প্রধান তিনি বলেছেন পুলিশকে ক্ষমা চাইতে হবে। দেখুন কথাটা, অর্থাৎ গোলপোস্ট কিন্তু পাল্টে গেছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা আর এখন গোলপোস্ট নেই, কারণ সেটা তো পাওনা হয়ে গেছে। তা পাওয়া হওয়ার সাথে সাথে গোলপোস্টটা আবার চেঞ্জ করে দিয়েছে, পুলিশকে ক্ষমা চাইতে হবে। দেখুন, গতকাল রাত্রে ওই এনটিএ ন্যাশনাল যে টেস্ট যে সংস্থা, তার 48 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে হিরাসতে নেওয়া হয়েছে। আবার আজকে বিষয়গুলো নিয়ে অর্থাৎ সরকার কিন্তু চেষ্টা করছেন যাতে একটা মুখকে বলি না দিয়ে সমস্যাটাকে সমাপ্ত করা যায়। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান তো একটা মুখ, তাকে যদি হটিয়ে দেয়া হয় পদ থেকে তাতে তো সমস্যা চলে যায় না। কিন্তু সরকারের এই যে মানসিকতা, যারা রাজনীতি করতে চাইছে তারা এখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তারা ওইটা মানছে না। আজকে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে এখানে কেন নরেন্দ্র মোদীকে পুলিশের এই কাজের জন্য নরেন্দ্র মোদীর ক্ষমা চাইতে হবে। নরেন্দ্র মোদীকে আপনি কি বলেন এগুলো? অর্থাৎ আজকে যারা এই আন্দোলনকে ব্যবহার করছিল নিজেদের রাজনৈতিক স্বার্থে, তাদের চেহারাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে, উন্মুক্ত হচ্ছে। এইবার প্রশ্ন, এর পরে আজকে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি কৌশলগত পথে তিনি যেমন কৃষি আইন প্রত্যাহার করেছিলেন, তেমনিভাবে বৃহত্তর স্বার্থে সাময়িক নমনীয়তা তিনি দেখালেন।
সরকার বুঝেছে যে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার গলদ, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার্থীদের ক্ষোভকে দীর্ঘায়িত হতে দিলে তা সরকারের ভিত্তিকে আরও বেশি নাড়িয়ে দিতে পারে। তাই মন্ত্রীর পদত্যাগের মতো বড় পদক্ষেপ নিয়ে তিনি একটি প্রতীকী বলিদান দিয়ে জনরোষের তীব্রতা কমানোর চেষ্টা করলেন। এর সঙ্গে আরএসএসের যে বার্তা, গত রাত্রে নরেন্দ্র মোদী ফ্রেন্ডস বলে যে সম্বোধন করেছেন, তার মধ্য দিয়ে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা কী ছিল? সরকারের ভাবমূর্তি রক্ষা করতে এবং যুব সমাজকে শান্ত করতে সংঘ যেমন, আরএসএস যেমন হস্তক্ষেপ করেছে শেষ মুহূর্তে এসে, তার আগেই নরেন্দ্র মোদীও কিন্তু এই একই লাইনে ভাবছিলেন। আর আন্দোলন দীর্ঘায়িত না করার যে বাধ্যবাধকতা, এই বাধ্যকতায় কিন্তু সোনম ওয়াংচুকের সাথে সমঝোতার কৌশলটা সেখানটায়। সোনম ওয়াংচুক নিজে স্পষ্ট করেছেন যে তার কাছে মন্ত্রীর পদত্যাগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করা, যার জন্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তার সমঝোতার চুক্তির মধ্যে ছিল না, যার ভিত্তিতে তিনি অনশন তুলে নিয়েছেন। তিনি কি চেয়েছিলেন? যে পুলিশের এফআইআর এবং আইনি জাতাকলে পড়ে তরুণ প্রজন্মের জীবন যেন নষ্ট না হয়। সেটা ছিল সোনম ওয়াংচুকের কথা। সেই একই কথা বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আবার গতকাল রাত থেকে সেই একই বার্তাই দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশের ভূমিকা, এই যে গোলপোস্ট চেঞ্জ করে অভিজিৎ দেবকে কংগ্রেস এবং অন্যান্যরা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, পুলিশ তাদের পক্ষে ক্ষমা চাইলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় মনোবল ভেঙে পড়বে। সরকার সেটা কখনোই মেনে নেবে না। পুলিশকে দিয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটা এইখানে ওঠে যে আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়াগুলো তো পালন হয়ে গেল, সব কিছু মেনে নিয়েছে সরকার, সব কিছু মেনে নিয়েছে, তাহলে কেন হঠাৎ তারা গোলপোস্ট চেঞ্জ করে ওই জায়গাতে গেল? তার কারণটাই হচ্ছে এই যে আন্দোলন ককরোচ জনতা পার্টির, এটা কিন্তু ওই ছাত্রদের জন্য নয়, ছাত্রদের ওটাকে মুখোশ হিসেবে ব্যবহার করা হয়েছে নিট পরীক্ষার্থীদের। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসটাকে মুখোশ হিসেবে ব্যবহার করা। যারা এই আন্দোলনটা যারা তৈরি করেছে, যাদের মস্তিষ্ক প্রসূত, তারা চেয়েছে একটা গোলমাল করে ভারতবর্ষে ওই যে জেনজি আন্দোলনের নামে যেমনভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল যা হয়েছে সেই জায়গায় যাওয়া। ভারতে সেটার সম্ভাবনা নেই, কিন্তু ভারতে এই সম্ভাবনা অবশ্যই আছে যে এর মধ্য দিয়ে একটা ভারতের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। এই রাজনৈতিক অস্থিরতা যাতে না হয় তার জন্যে একটা বড় যুদ্ধ জেতার জন্যে এই বাদল অধিবেশনে সরকারের কাছে বেশ কিছু বিল আছে। সেই বিলগুলো যাতে পাস না করা যায়, ভণ্ডুল করা যায়, দেশ জুড়ে অশান্তি তৈরি করা যায়, সেই চেষ্টা করেছে বিরোধীরা এবং ডিপ স্টেট আমেরিকায়। বিদেশে বসে যারা এইসব আন্দোলনের ষড়যন্ত্র যারা তৈরি করে তারা। দেখুন কেন একটা বড় আইন, আপনি দেখেছেন বড় একটা জিনিস এখানে। আমি আজকে পরে পারলে আর একটা ভিডিও আমি করব, সেখানটাতে বলবো যে আপনারা কখনো দেখেছেন যে আমাদের এর আগে কৃষক আন্দোলন হলো, অন্যান্য আন্দোলন হলো, কোনো জায়গাতে খ্রিস্টান মিশনারিরা, বিশপরা, তারা তাদের জব্বা পরে, পোশাক পরে আন্দোলনের রাস্তায় দাঁড়িয়েছে? এখানে করেছে সেইটা। কারণটা কি? কারণ FCRA, যেটা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, বিদেশ থেকে টাকা পেয়ে এনজিওরা এই দেশে নানা রকমভাবে সমস্যা তৈরি করে, সমাজসেবার নামে ধর্মান্তরণ করে, এই সবগুলো বন্ধ করবার জন্য সরকার একটা বড় ব্যবস্থা নিচ্ছে। এই অধিবেশনেই সেই সম্পর্কে সম্ভবত সোমবারে সেই সম্পর্কিত বিল পেশ করা হবে। আইনে এসে গেলে এই FCRA নিয়ে
এই টাকা নিয়ে, বিদেশের টাকা নিয়ে দেশের মধ্যে এই সমস্ত গণ্ডগোল তৈরি করা, এগুলো করতে পারবে না। এদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিতে পারবে, সেই আইনটা আসছে। এই আইন যাতে না আসতে পারে তার জন্যই এই সমস্যাটা বাঁচিয়ে রেখে দেশ জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার প্ল্যান ছিল। আপাতত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে সরকার সমস্ত দাবিগুলো মেনে নিয়েছে, মেনে নিয়ে একটা বার্তা দিয়েছে। এরপরেও যদি এই আন্দোলন চালিয়ে যায়, যেটা চালিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু কারণ মূল যে সরকার, ওই যে নিজেকে বললাম না যে নেপোলিয়ন বোনাপার্টের নামে যে চলে যে কথাটা, বড় যুদ্ধ জিততে গেলে অনেকগুলো ছোট ছোট লড়াই হারতে হয়। এখানেও সেই রকম ছোট লড়াই হেরেছে, এটা কৌশলগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদীর সরকার এই যে ধর্মেন্দ্র প্রধানকে ব্যাপারে পিছু হাঁটলেন, এই পিছু হাঁটাটা কিন্তু সেই লড়াইয়েরই একটা কৌশল। আগে আরও বড় লড়াই আছে, সেই লড়াই জেতার জন্যে দেশ জুড়ে জনতা, যে যুবকদের মধ্যে যে একটা উন্মাদনা ছড়াবার চেষ্টা করা হচ্ছে, সবাই তো বোঝেন না, তারা আবেগে ভাসে। যারা আবেগে ভাসেন তাদের কাছেও একটা বার্তা সরকার দিল, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা সাধারণ যে ছাত্রছাত্রী যুবশ্রেণী, আমরা তাদের বিরুদ্ধে নেই। এই যে নমনীয়তা, এই নমনীয়তাটা দেখুন যে আমাদের এই উপমহাদেশে আর যে রাষ্ট্রগুলোতে হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা যদি শেষ মুহূর্তে নমনীয়তা দেখাতেন, আপনাদের মনে আছে যখন তিনি চীন সেরে ভ্রমণ করে তিনি ফিরে আসবার পর ওই জুলাইতে তিনি যখন একটি সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্ন ছিল যে কেন ৭১-এর শহীদদের পরিবাররা তারা কেন পাবে না চাকরির সুযোগ, তারা কেন পাবে চাকরির সুযোগ, তাদেরকে কেন স্পেশাল বেনিফিট দেওয়া হবে। শেখ হাসিনাও উত্তর দিয়েছিলেন তারা সুযোগ পাবে না তো রাজাকারের নাতিপুতিরা সুযোগ পাবে। এবং এই কথাটা আগুনে ঘি পড়েছিল, বারুদের স্তূপে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো এইটা যুক্ত হয়েছিল। যদি নমনীয়তা, আপনি দেখবেন খেয়াল করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভাষণ দেন, বড় লম্বা চওড়া কথা বলেন, অনেক লম্বা ভাষণ দেন, কিন্তু কখনোই তিনি বেফাঁস কথা বলেন না। তো বেফাঁস কথা বলে আগুনে ওই বারুদের স্তূপে স্ফুলিঙ্গ দেয়াটা, এটা করেননি। আবার বলছি, এটা নরেন্দ্র মোদীর সরকারের পরাজয় নয়, এটা কৌশলগত নমনীয়তা। আজকের মতো, এখনকার মতো এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো আমার এই বিশ্লেষণ সেটা বলবেন এবং কমেন্ট করবেন। আর যদি কেউ এখনো সাবস্ক্রিপশন উপস্থিত হয়েছি, যে রাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আর মাত্র কয়েক ঘন্টার দূরত্ব, এবং সেই কয়েক ঘন্টার দূরত্বটা কিন্তু নরেন্দ্র মোদীর সবচেয়ে কঠিন ডিসিশন। যদি 12 বছরে কিছু নিতে হয়ে থাকে তাহলে এই ডিসিশনটা তাকে এই রাতেই নিতে হবে, এবং সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। একটাই দাবি, এবং সেই দাবিতে আমরা যে ছবিটা গতকাল দেখতে পেয়েছি, শুক্রবার দিন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম সরাসরি মুম্বাইতে প্রত্যেকটা জায়গায়, কলকাতার রাস্তা একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। সেখানে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর অকথ্যভাবে একদম আমরা দেখতে পেয়েছি ঘিরে ধরে তাদের মব লিঞ্চিং হয়েছে। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবেই নেমেছিলেন। মুম্বাইতে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, বহু মানুষ, একদম যন্তর মন্তরের থেকে কোনো অংশে কম ছবি নয়। অন্যদিকে এই মুম্বাইকে দেখে কোথাও রাজ ঠাকুর, উদ্ধব ঠাকরে তারা আবারও নতুন ভাবে চাঙ্গা হয়ে একদম বলছেন আমরা সোমবার আরো বড় আন্দোলন করব শিবসেনার পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ যখন হচ্ছে এইভাবে প্রতি মুহূর্তের প্রেক্ষাপট, সেই সময় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নরেন্দ্র মোদীর ঠিক কি সিদ্ধান্ত নেন। তার কারণ যে বৈঠকটা হয়েছে আজকে, সেই বৈঠকটা জনতা পার্টির পক্ষ থেকে সৌরভ দাস, আশুতোষ রানকা তারা গিয়েছিলেন এবং তাদের সঙ্গে একদম জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং তারা বৈঠক করলেন। কিন্তু
অন্য দুটো দাবি মেনে নিল। আপনাদেরকে এর আগেই জানিয়েছি যে 1 কোটি টাকা কম্পেনসেশন দেওয়া হবে প্রত্যেকটা সুইসাইড যারা করেছে তাদের পরিবারকে, এবং তার সঙ্গে একদম যাদের বিরুদ্ধে কেস করা হয়েছে 20 তারিখের আন্দোলনের প্রেক্ষিতে তাদেরকে কেস থেকে মুক্তি দেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো তারা মেনে নিয়েছে, কিন্তু যে মূল দাবিটা সেটা শেষ পর্যন্ত ডিসিশন তো নেবেন নরেন্দ্র মোদী, একদম বিগ বস সেই ডিসিশন নেবেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইস্তফা কি আদৌ হবে, তার কারণ গতকালই আবার আমরা দেখতে পেয়েছি আজ তাকে একদম রীতিমতন প্রাইম টাইমে চালানো হয়েছে। কোনো মতেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে না, তার কারণটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত সম্পূর্ণ পার্টির সাপোর্টটা পাচ্ছে, বিজেপির তরফ থেকে সম্পূর্ণ সাপোর্টটা ধর্মেন্দ্র প্রধান পাচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গায়। এবং অবশ্যই অন্য দিকে আর একটা প্রেক্ষিত আপনাদেরকে একটু জানাই যে এই যে আন্দোলন, এই যে এত বড় প্রেক্ষিত, তার মাঝখানে ধর্মেন্দ্র প্রধান হঠাৎ করে একটা রীতিমতন ছবি শেয়ার করলেন। সেই ছবিটা হচ্ছে 20 জন এমপি কে নিয়ে, ওড়িশার 20 জন এমপি কে নিয়ে হঠাৎ ধর্মেন্দ্র প্রধান ছবি শেয়ার করলেন। এটা কিসের ইঙ্গিত আমরা জানি না। 20 জন এমপি এদিক থেকে ওদিক হয়ে যেতে আমরা রিসেন্টলি দেখেছি, একদম সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে এনডিএ তে চলে যেতে আমরা রিসেন্টলি সেই ঘটনাটা দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু সরাসরি যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আজকে প্রচুর পরিমাণে মানুষ তারা সারা দেশ থেকে বেরিয়েছিলেন। বিহারে গুলি চলে গিয়েছে, এই ধরনের একটা আন্দোলনে গুলি চলে গিয়েছে বিহারে। সুতরাং কোথাও গিয়ে সম্পূর্ণ এই মুহূর্তে যুবদের মধ্যে কিন্তু, যুব সমাজের মধ্যে কিন্তু প্রতিনিয়ত একটা ক্ষোভ, একটা হতাশা, এবং সেই জায়গা থেকে তারা রাস্তায় নামছেন। এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এটা যেন এখন একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা রাস্তায় নামছেন। এবং অবশ্যই সেই জায়গাটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত হয়তো ধরতে অসামর্থ্য থাকছে, তার কারণ এখনো পর্যন্ত ইস্তফা নিয়ে কোনো ধরনের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। সেই জায়গাগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, এবং নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত কি ডিসিশন নেয় সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। আপনাদেরকে জানাই যে একদম সরাসরি এই যে বিষয়টা চলছে তার মাঝখানে বিজেপি আইটি সেল দিয়ে যথেষ্টই ট্যাকেল করার চেষ্টা করছে। তার কারণ রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, নরেন্দ্র মোদীর ভিডিও, সেটা আপনারা একটু দেখুন সেই ভিডিওটা। तमाशा करने वालों को क्या खबर, हमने कितने तूफानों को पार कर दिया जलाया है। আপনারা দেখলেন সেই ভিডিও। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ফুটেজ দেখাই। এক জায়গায় সরাসরি এক মেয়ে, তিনি বিয়ে করতে যাচ্ছেন, তিনি বলছেন আমার এই মুহূর্তে পরীক্ষায় বসার কথা ছিল, পড়াশোনা করার কথা ছিল, আমার বাবা মা বলছে আর পড়াশোনা করে হবেটা কি, তার থেকে আমি বরঞ্চ বিয়ে করে নিই। এবং তিনি একদম সেজে গুজে এসেছেন, বিয়ের সাজে এসেছেন, তিনি আন্দোলন করে প্রটেস্ট করে সম্পূর্ণ বলছেন তিনি বিয়ে করতে যাবেন। হতাশা চোখে মুখে ফুটে উঠছে। আপনারা সেই ফুটেজটাও দেখুন, তারপর আরো আসছে বিস্তারিত ব্যাখ্যা। ऐसा क्या कारण? मेन कारण ये है एजुकेशन। सबसे मेन कारण एजुकेशन है कि एजुकेशन में बिल्कुल ध्यान नहीं दिया जा रहा है। धर्मेंद्र ने जो कर रहे हैं ना हमारे साथ बहुत ही गलत कर रहे हैं। मैं खुद स्टूडेंट हूँ, यहाँ तक कि नीट की तैयारी करी थी, पर अब लग रहा है नहीं करना चाहिए, क्योंकि माता पिता बोल रहे हैं कि करके क्या मिलेगा तेरे को, क्या मिलेगा, इतना पढ़ के सब चीज़ आप देख ही रहे हो, सब चीज़ न्यूज़ में। अब लग रहा है कि कुछ नहीं हो पाएगा। अब शादी कर लो, सबसे बढ़िया। इसलिए आप शादी करने चले? हाँ जी, शादी करने जा रही हूँ। कब जा रही है शादी? शादी करने यहाँ से जाऊँगी सीधा। আপনারা শুনলেন, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যে ধর্মেন্দ্র প্রধান তিনি কি ইস্তফা দেবেন, নরেন্দ্র মোদীকে কি মাথা নোয়াতে হবে আমরা জানি না। তবে অবশ্যই এই মুহূর্তে অভিজিৎ দীপকে তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে, অভিজিৎ দীপকে বলছেন যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সেটা লোড হচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত সেই ইস্তফাটা আসতে চলেছে। কিন্তু অন্যদিকে এই আশুতোষ রানকা এবং সৌরভ দাস তারা বলছেন যে যদি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা আমরা দেখি যে দুপুর 2টো অবধি হলো না, শনিবার দুপুর 2টো অবধি যে সময়টা সরকারের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমরা আবারও একটা নেশন ওয়াইড কল দেব। এবং সেই কলটা অবশ্যই কিন্তু 20 তারিখের মতোই একটা কল দেবে। এবং অবশ্যই আপনারা জেনে রাখুন যে 20 তারিখে সাধারণ মানুষ অবশ্যই যুক্ত হয়েছিলেন, বহু মানুষ যুক্ত হয়েছিলেন, কিন্তু সেটা আনঅর্গানাইজড ছিল। কিন্তু এবারে অবশ্যই কিন্তু যদি সেকেন্ড এরকম একটা কল দেওয়ার আবারও প্রেক্ষিত তৈরি হয়, নরেন্দ্র মোদী সরকার যদি শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা না গ্রহণ করেন, তাহলে কিন্তু অবশ্যই এর থেকেও বড় একটা আন্দোলন তৈরি হবে
তেমন অনেকেই সম্ভাবনা দেখছেন। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখলেন বিভিন্ন ফুটেজ, এবং অবশ্যই কলকাতা যেভাবে ঝাঁপিয়ে পড়লো, যে কলকাতার মানুষ কয়েকদিন আগে মাত্র তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে আনলো, সেই বিজেপি সরকারের এই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার জন্য কলকাতার মানুষ এভাবে ঝাঁপিয়ে পড়লো, যেখানে একদম সরাসরি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, এবং যেটা একদম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, সেটাকেও সেলিব্রেট করলো প্রত্যেকটা জায়গাতে। সেখানে এই ধরনের ছবি দেখতে হবে, আমরা সত্যিই ভাবতে পারিনি যে সাধারণ মানুষ এইভাবে রাস্তায় নামলেন। সারা দেশ থেকে এই আন্দোলন উঠে আসছে, সেটা তামিলনাড়ু হতে পারে, মুম্বাই হতে পারে, গুজরাট হতে পারে, চেন্নাই হতে পারে, বেঙ্গালুরু হতে পারে, কিংবা একদম অরুণাচল প্রদেশ, আসাম হতে পারে। প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে জেন জি রাস্তায় নামবে। ভারতবর্ষে এই ধরনের আন্দোলন কখনোই কিন্তু দেখা যায়নি স্বাধীন ভারতের ইতিহাসে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তাই জন্যই আপনাদের সামনে এত খবর আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তুলে ধরছি। জেন জি মুভমেন্টটা কি আবারও একদম ককরোচ জনতা পার্টির যে সেকেন্ড মুভমেন্ট, সেকেন্ড কল নেশন ওয়াইড সেটা তারা দিতে হবে, নাকি দুপুর 2টোর সময় একদম সরাসরি প্রধানমন্ত্রী বা ধর্মেন্দ্র প্রধান তাদের হঠাৎ করে একটা ইস্তফা বার্তা, সেটা আমরা আপনাদের সামনে শোনাতে পারবো আমরা জানি না। তবে শেষ পর্যন্ত ডিসিশন নেবেন কিভাবে নরেন্দ্র মোদী জানেন। তবে এই ডিসিশনটা যদি এখন না নেন, ইস্তফা যদি না করান, তাহলে কিন্তু আরো খারাপ হতে চলেছে, বিষয়টা সম্পূর্ণ হাতের বাইরে বেরোতে চলেছে, এরকম কিন্তু মনে করছেন পলিটিক্যাল অ্যানালিস্টরা। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই আমরা তাকিয়ে আছি দুপুর 2টোর সময় কি বার্তা আসে সরকারের পক্ষ থেকে, সেদিকে চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। এবং অবশ্যই জেনজির আক্রমণে লন্ডবন্ড নরেন্দ্র মোদীর বা আরএসএস এর গতি, এবং এই যারা আন্দোলনকারী আছেন তাদের আন্দোলনের সিস্টেম দেখে বিশ্বাস করেন এই যে মানে আন্দোলন বা সহযোগিতা সব ধরনের যে প্যাটার্নসটা 100% সিমিলার টু বাংলাদেশ। পুলিশকে দাওয়া করা, মিডিয়া কর্মীদেরকে দাওয়া করা, বিভিন্ন জায়গা থেকে পানি আসা, খাদ্য আসা, এগুলোর সাথে বাংলাদেশের কেন জানি আমি 100% মিল পাচ্ছি। এখানে বলে রাখি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ইতিমধ্যেই কোথায় যাবেন উনি, মানে পদত্যাগ করবেন কিনা, করলে কি হবে, সেই আলোচনা ইতিমধ্যে ভারতের সরকার করতেছে। কেননা এই ধরনের কন্টিনিউ আন্দোলনের মুখে বিজেপি সরকার যদি ক্ষমতায় থাকে, সবচেয়ে ভয়ঙ্কর বিপদে পড়বে ভারতের ন্যাশনাল সিকিউরিটি। বিকজ এখানে বুঝতে হবে তাদের যে মানে আপনার অ্যাডভার্সারিজ অথবা রাইভালস যত কান্ট্রি আছে, পার্টিকুলারলি চীন এবং পাকিস্তান। রাইট নাও বাংলাদেশ ইজ অ্যান অ্যাডভার্সারি টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। সো আমি মনে করি বিষয়টা খুবই মানে নজিরবিহীন। এবং আমি 2 দিন আগে বলেছি, আবার এর আগেও আমি বলেছিলাম অনেকবার, নরেন্দ্র মোদীর পতন হবে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর পতন। একটু সময় লাগতে পারে, কিন্তু পছন্দ যেটা ধরেছে ওইটা আর কোনোভাবে অপারেশন করেও মানে আসে না, যে শরীরে যদি গা হয় মানে এক্সটার্নাল মানে মেডিকেশন বা মলম বা ইউজ অনলি আমরা বলি না, এই ধরনের কোনো কিছু এখানে কাজ করবে না। ভারতের মানে অর্থনীতি এবং রাজনীতির এবং দেশের ভিতরে যে আপনার যে ভেঙে পড়েছে সবকিছু, এখানে আর এক্সটার্নাল মলম দিয়ে কাজ হবে না, অপারেশন হবে না। কেননা ক্যান্সার যেটা যে জায়গা থেকে, ওইটা অলরেডি স্প্রেডেড অ্যাক্রস দ্য বডি বলতে গেলে আপনি বলবেন এটা, বাট ইন এ হোল বডি। সো এই কারণে নরেন্দ্র মোদীর পতন এখন মানে ম্যাটার অফ টাইম। এবং খেয়াল করছেন কিনা, নট এ সিঙ্গেল ওয়েস্টার্ন কান্ট্রি মানে ভারতের মানে পক্ষ হয়ে কোন ধরনের বক্তব্য দিচ্ছে না। অর্থাৎ সবাই বসে আছে কখন মানে মোদী গভর্নমেন্টের পতন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র নট এ সিঙ্গেল ওয়ার্ড, দে ভেরি সাইলেন্ট, বিকজ তাদের পছন্দের সরকার হচ্ছে মানে ইউএস মানে ভারতের কংগ্রেস পার্টি। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা জানাশোনা, এবং দিস ইজ এ প্রজেক্ট। সো যেভাবে পুলিশকে পিটিয়েছেন, পুলিশ তাদেরকে পিটিয়েছে প্রথমে, ঠিক বাংলাদেশে যে কাজ করেছিল এইভাবে আবার পুলিশকে তারা পিটিয়েছেন। এখানে আমি 100% আপনার কি দেখি, বাংলাদেশের সাথে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাথে মিল আমি দেখি। এবং সেকেন্ড থিং, মানে মিডিয়া কর্মীদের বিশেষ করে গদি মিডিয়ার উপর চড়াও হওয়া, আমি সেটা দেখতেছি। এবং সবাই আতঙ্কিত, বিশেষ করে গদি মিডিয়া আতঙ্কিত, মানে আরএসএস এবং বিজেপি কেন্দ্রিক যত ধরনের প্রতিষ্ঠান এবং গ্রুপ অফ পিপল ছিল, সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন এই মুহূর্তে, কখন জানে কি হয়ে যায়। এবং আজকে একটু আগে দেখলাম শাবানা আজমি যে অ্যাক্ট্রেস ভারতের, উনি এসেছেন। আরো অনেকে, শাহরুখ খানকে দেখলাম মানে বাচ্চাদেরকে পানি খাওয়াচ্ছেন, এবং ওনারা বলছেন if JNG rises you cannot stop them, that's the bottom line. এবং this is exactly what happens here, ladies and gentlemen. So look like মানে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট লুজিং দেয়ার গ্রিপ ডে বাই ডে। এন্ড আমি বলছি আবারও, এটা প্রচন্ডটা মানে ক্যান্সার। প্রথমে একটা জিনিস কি, ধরেন বি এ সুপারস্টিটিয়াস মানুষ, মানে একটু কুসংস্কারজন্য মানুষ আপনি হন, মানে ধরেন আপনি একজন কুসংস্কারে বিশ্বাস করেন, অথবা ধর্মীয় হিসাব নিকাশ আপনি বিশ্বাস করেন। এই দুইটা জায়গার
মানে ভিত্তির উপরে মানে ভিত্তি করে আমি বলি, নরেন্দ্র মোদী যত মানুষ হত্যা করিয়েছে, যত মানুষকে নির্যাতন করিয়েছে, তার নিজের অর্ডারে, নিজের দেখা গুজরাটের গণহত্যার কথা কখনো বলে যাবেন না। এটা নরেন্দ্র মোদীর ডাইরেক্ট নির্দেশে হয়েছিল, একদম তার পরিকল্পনায়। এগুলা কি আপনি ভুলে যাবেন? এবং এই ডিক্টেটর, এই ধরনের মানে যে স্বৈরশাসক এবং নিকৃষ্ট যারা রাষ্ট্রপ্রধান আছেন, এদের পতনগুলো দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যদিও নরেন্দ্র মোদী সরকার এখন নাও পড়ে, তো ইন্ডিয়া যে পছন্দ রয়েছে, এই পছন্দ আর কোনোভাবে রুখা যাবে না। এবং এখানে অন টপ অফ ইট, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, পার্টিকুলারলি ইউএস গভর্নমেন্টের, দে ডেসপারেটলি ওয়ান্টেড নিউ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটা ইউনাইটেড স্টেটস, এটা আমেরিকার শুধু স্বার্থে নয়, সারা পৃথিবীর স্বার্থে তারা এটা এই মুহূর্তে এখন চাচ্ছেন। এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্ট হ্যাজ টু গো অ্যান্ড দে উইল বি গন। এটা লিখে রাখতে পারেন আজকে আপনি, কেননা ইন্ডিয়া লং টাইম এই মানে ডিসক্রিপেন্সিস ওর যেটাকে বলি এই আনস্টেবল সিচুয়েশন, বা আমরা যদি বলি যে খেওস, আপরাইজিং, এগুলো মোকাবেলা করে এখানে তাদের হবে না, তারা রাষ্ট্র বিপদগ্রস্ত হবে। কেননা ইন্ডিয়ার পজিশন আর বাংলাদেশের পজিশনটা এক ছিল না। কারণ ইন্ডিয়া পারমাণবিক রাষ্ট্র, মানে শক্তিধর একটা রাষ্ট্র। এখানে স্টেবল গভর্নমেন্ট সবসময় থাকতে হবে। গভর্নমেন্টের ভিতরে আলোচনা হবে, বিরুদ্ধাচরণ হবে, কিন্তু গভর্নমেন্ট কোনো অবস্থাতেই মানে মানে আফ্রিকা বা বাংলাদেশে যেভাবে হয়েছে মাসের পর মাস এটা চললে, এই মানে ইন্ডিয়া সবচেয়ে বিপদ। এটা ইন্ডিয়ার সিকিউরিটি এজেন্সি জানে, ইন্ডিয়ার বাকি যারা আছে তারাও জানে। সুতরাং পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র যদি কোনো কারণে খেওসে পতিত হয়, ভয়াবহ বিপদে পড়বে মানে ভারতীয় গভর্নমেন্ট। এবং এখান থেকে শিক্ষা নিবেন কিনা বাংলাদেশের রাজনীতিবিদরা আমি জানি না। গরু ছাগল দিয়ে যে মানে হাল চাষ করা যায় না, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে ভারতীয় গভর্নমেন্ট। ভারতের মতো দেশ, এই দেশের একটা রাষ্ট্রপ্রধান একজন মূর্খ লোক। আপনি কল্পনা করেন এই লোকের পরিণতি কি হয়েছে, সেটা পরিণতি কি হবে। It was well predicted, but it took some times. Why? Because Hindu nationalism was one of the reason why. মানে it took times. But now সবকিছু ডিসমান্টল হয়ে গেছে, এখন আর ওই জায়গাতে আর নাই। এবং ভারতের ওই যে একটা আছে না, নিকৃষ্ট প্রাণী আসছে ভারতের, ওই যে নাম কি তার, শুভেন্দু না ভুবেন্দু, তার পরিণতিটা কি হয় আপনি দেখবেন। যেই মাত্র নরেন্দ্র মোদীর পতন হবে, শুভেন্দুর পতন হবে পশ্চিমবঙ্গে, লিখে রাখতে পারেন আপনারা। উত্তরপ্রদেশও মানে সেটার মানে পতন হবে, এভাবে চলতে থাকবে কন্টিনিউ। কেননা এই উগ্রবাদ যারা আছে, উগ্রবাদীদের অবস্থান খুব, আপনারা কল্পনা করতে পারবেন না যে নরেন্দ্র মোদীর পরে আপনার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মানে বিজেপি সরকার তারা মানে প্রস্তুত করেছিল কাকে জানেন? ওই যে উত্তরপ্রদেশের যোগী, ওই যে আনন্দনা কি একটা আছে না, চরম উগ্রবাদ এবং নিকৃষ্ট মূর্খ, তাকে তারা রেডি করেছিল। কল্পনা করতে পারেন যে ভারতের মতো দেশ, যেখানে একটা ওয়েল এডুকেটেড ইন্টারন্যাশনাল ফিগার মানে মনমোহন সিং এর মতো ব্যক্তি দরকার, সেখানে নরেন্দ্র মোদীর মতো একজন প্রাণীকে বসিয়ে ভারত নিজেদের ধ্বংস ডেকে এনেছে। এবং যে কারণে ভারতের পরিস্থিতি আপনি কিভাবে কতটা ব্যর্থ, অর্থনৈতিকভাবে ব্যর্থ এবং আপনার মানে রাজনৈতিকভাবে ব্যর্থ, তাদের একটা পার্শ্ববর্তী দেশের সাথে তার সম্পর্ক নেই, এবং অর্থনৈতিকভাবে কতটা ব্যর্থ ভারত। আমি তো বলি আপনি আজকে উঠবেন, ভারতীয়রা আজকে উঠবে যদি তারা মানে প্রকৃত অর্থেই যদি তারা এই স্ট্যাটিস্টিক্সগুলা কোনো কারণে তারা পেত। গোপন করার পরেও যে তথ্য বেরিয়ে আসছে, এটা আমি বলছিলাম কয়েকদিন আগে। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই আমার এই লাইভে, যে আমি আসছি, আমি কয়েকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে আমি 1 মাস আগে, 1 মাস সম্ভবত মেতে আমি নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে কি বলেছিলাম আপনি দেখেন তার মানে ফলটা কতটা। নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে বিশেষ করে নরেন্দ্র মোদীকে স্নেক বা সাপ হিসাবে আখ্যায়িত করেছে আপনার নরওয়ে এবং সুইডেনের মিডিয়া। টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে ভারতে। ভারত একটা খুবই ধর্মীয় উগ্রবাদ মানে প্রতিষ্ঠা হয়েছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি ভারতে। সো ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কাণ্ড দেখেন আপনি। ভারত তাদের জিডিপি ঘোষণা করেছে 7.5%। এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল যত ধরনের প্রতিষ্ঠান আছে যারা ওভারসি করে, মানে বিশেষ করে মানে পৃথিবীর মানে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল সেক্টর গুলা, দেশের আর্থিক অবস্থাগুলা, রেটিং এজেন্সি গুলা, তারা ভারতের জিডিপির সাথে, জিডিপি গ্রোথের সাথে ভারতের মুদ্রা বা কারেন্সির যে মান বা এটার যে ডিভ্যালু বা অবমূল্যায়ন হচ্ছে, মানে মূল্য হারাচ্ছে, এটার সাথে কোনোভাবে তাদের জিডিপিটা মিলাতে পারতেছে না। আচ্ছা, আমি এর চেয়ে বেশি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বলি, এই তথ্যটা আমি দিয়েছিলাম মেতে, এই ভিডিওটা দিস ইয়ার মে 2026। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর ছিল সেটা তারা বলছে জিডিপি 7.5, IMF বলছে। তাহলে এটার সাথে আমরা যে মানে অর্থনীতিতে PhD করা দ্য ইনস্টিটিউশন ফর ইকোনমিক্স বা এই যে মানে ইকোনমিক ফোরাম, যেটা তারা বলছেন যে এটার সাথে কোনো দেশের জিডিপি যদি এই পর্যায়ে গ্রোথ করে, তার কারেন্সি এইভাবে মানে মান হারাতে পারে না। ইটস কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি টু দ্য ইকোনমিক ইকুয়েশনস। সো এটা আমরা নিয়ে কথা বলছিলাম, এবং আজকে দেখেন তার পরিণতিটা এই যে আজকে মানে ভারতে চলছে।
একদম মানে একদম কতটা মিল এই তথ্যগুলোর সাথে আমরা যে কথা বলেছিলাম এই কথাগুলো নিয়ে। এখন কেন ভারতের এই উগ্রবাদ সরকারের পতন বাংলাদেশের জন্য আশীর্বাদ? এই কারণে আশীর্বাদ, বাংলাদেশের ইনস্টেবিলিটির জন্য তাদের যে আগ্রাসী মনোভাব, হিন্দুত্ববাদী যে সেন্টিমেন্ট, এটা সবচেয়ে বড় মানে খারাপ ভূমিকা রেখেছে, মানে এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং তারা এই 17-15 বছরে এমনভাবে মেডলিং করেছে আমাদের দেশের মানে ব্যবস্থা, তাদের প্ল্যানই ছিল যে কোনভাবে হোক না কেন বাংলাদেশকে দখলে নিতে হবে। ধরেন এর আগে যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছে তারা কন্ট্রোল চেয়েছিল, মানে তাদের মানে পাপেট গভর্নমেন্ট। মোদি চেয়েছিল কমপ্লিটলি মানে বাংলাদেশটাকেই, মানে তারা এতটা আগ্রাসী ছিল একটা পর্যায়ে যে বাংলাদেশকে তাদের নিজেদের রাষ্ট্র বানিয়ে ফেলবে, তারা করদ রাজ্য বানিয়ে ফেলবে, দখল করে নেবে, এই ধরনের প্ল্যানও তারা করে রেখেছিল, কিন্তু শেষ পর্যায়ে হয় না। এখন মোদির যে পতন, প্রশ্ন হলো মোদি যাবেন কোথায়, এটা প্রশ্ন উঠেছে এখন এই মুহূর্তে। মোদি কোথায় যাবেন? আমি মনে করি যে মোদির, অনেকেই বলছেন যে মোদির যাওয়ার ক্ষেত্রে ইসরায়েল ছাড়া আর কোনো দেশে মোদিকে কেউ রাখবে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। রাশিয়াতে থাকতে পারবে না, চীন তো নিবে না, পাকিস্তান নিবে না, বাংলাদেশে তো জায়গাই নাই, মানে দুটি কুলে ফেলবে বাংলাদেশের মানুষ। আর কেননা বাংলাদেশের প্রতিটা হত্যাকাণ্ডের সাথে মোদি গভর্নমেন্ট জড়িত এবং সরাসরি মোদি জড়িত বলে আমি মনে করি। জুলাই বিপ্লবে যতজন মানে তরুণ প্রাণ হারিয়েছেন, প্রত্যেকটা তরুণের মৃত্যুর দায় ভারত এড়াতে পারে না, অফকোর্স পারে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বাট এখানে আসছি আমি মেইন জায়গাতে, নরেন্দ্র মোদি কি মানে চলে যাবেন কোথাও? আমি মোস্ট লাইকলি নরেন্দ্র মোদি সরকার, নরেন্দ্র মোদি ভারতে থাকতে পারবেন হয়তোবা, তার সিকিউর কোনো মানে স্টেটে থাকতে পারবেন, গুজরাটে হয়তো বা থাকতে পারবেন উনি, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে পরিস্থিতি ভয়াবহ হবে, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কেননা ভারতের অনেক অপরাধ ভাই, মানে গণহত্যাকারী যারা আছে এরা কোনোদিন শান্তিতে ইজ্জত নিয়ে রাষ্ট্র মানে সরকার থেকে যেতে পারবে না। এটা নরেন্দ্র মোদি, শেখ হাসিনা, ভেনিজুয়েলার মাদুরে, তারপরে আপনার যত এরপরে আপনার শ্রীলঙ্কার যারা আছে সবার থেকে আপনি এই পতন থেকে, আপনি আসাদ থেকে মানে বাশার আল আসাদ, ইভেন সাদ্দাম হুসেন, আপনারা যারা মনে করেন সাদ্দাম কিল সো মেনি ইরাকিস, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইরাকিস সাদ্দাম কিল। তো যখন আপনি নিজের মানুষকে হত্যা করে ফেলবেন, আপনি আর কোনোদিন শান্তিতে রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবেন না, জীবনে থাকতে পারবেন না। দুর্নীতি করলেও ওইটা একসময় একটা পর্যায়ে হয়তো বা খাবার করতে পারবেন, যখন গণহত্যায় জড়িত হবে নিজ দেশের মানুষকে সরকার থাকা অবস্থায়, আপনি আর কোনোদিন রেহাই পাবে না। ঠিক এক্স্যাক্টলি গোয়িং টু হ্যাপেন ইন ইন্ডিয়া। আমি আপনাকে বলি, আল্লাহর হয়তো বা হুকুম আছে, নরেন্দ্র মোদীর পতনটা আমাদের জীবদ্দশায় ভয়ঙ্কর পতন আমরা দেখব, ভয়ঙ্কর পতন। ভারতের মতো একটা দেশকে ধ্বংস করে ফেলছে উনি, শেষ করে ফেলছে। এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে ভারত আমি জানি না। এবং ভারতের সবচেয়ে ক্ষতি কোনটা জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে অনেক দেশকে ভারতের চোখে দেখতো, কমপ্লিটলি ডিসমান্টল হয়ে গেছে। কারণ এত ভুল করেছে লেখাপড়াহীন মানুষ এবং মূর্খ মানুষ তারা রাষ্ট্র পরিচালনা করলে কি হতে পারে সেটা যদি দেখতে চান, এ গ্রেটেস্ট ডিসপ্লে, go and look at the Indian politics. This is a greatest display of মানে আপনার ignorant politicians and political parties. That's what exactly happened in India. আপনি কল্পনা করেন, আপনি কতটা নিকৃষ্ট একটা সরকার হলে ভুটানের মতো দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়। একমাত্র হিন্দু রাষ্ট্র তাদের আপনার মানে পার্শ্ববর্তী নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ। বাংলাদেশ তো বাদই দিলাম, অর্থাৎ কতটা নিকৃষ্ট অর্থনৈতিক অবস্থার ভয়াবহ দৃশ্য। আমেরিকান গভর্নমেন্ট বর্তমানে যে ধরনের আঘাত করেছেন ইমিগ্রেশন নিয়ে, ভারতের অর্থনীতি লন্ডভন্ড হওয়ার পথে আছে। এর ভিতরে যদি কোনো কারণে সৌদি, কাতার এন্ড আরব আমিরাত একটু চুকটা ডিফারেন্ট বাঁকা করে তসনস ভারত ডান। এটার কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই মানে ভারতীয় গভর্নমেন্ট তাদের রাজনীতি করেছে, যা বাংলাদেশের শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমি তখন বলেছিলাম এই মহিলা সাপ নিয়ে খেলছে, আননেসেসারি। মহিলার কোনো ধারণাই নাই কোথায় যাচ্ছে সে ওই যে মানে 7 সমুদ্র পারিনি, 7000 মাইল দূরে, কেন আমি আমেরিকাতে যাব। তারপরে মনে নাই আমেরিকান অ্যাম্বাসেডর শেখ হাসিনার সাথে দেখা করতে পারতো না। আপনি কল্পনা করেন, দ্য বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার ওনার সাথে দেখা করতে পারতো না। ভারতকে আবার ভারতে মানে শেখ হাসিনার পক্ষে আবার উকলাতি করতো। সব ইকুয়েশন তছনছ করে ফেলছে, সব ইকুয়েশন তছনছ হয়েছে যেদিন ব্রিক্সে পা দিয়েছিল, শেষ করে ফেলছে একদম। এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রতিদিন ধন্যবাদ দিই। আমি মনে করি এই ধরনের এক্সেপশনাল মানুষ আমেরিকার জন্য, সারা পৃথিবীর জন্য আশীর্বাদ প্রেসিডেন্ট ট্রাম্প। অনেক ক্ষেত্রে আপনি ডিসেগ্রিমেন্ট করেন। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা নেপাল নয় কেন? ভারতের সরকার বদলায় ফেসবুকে নয়, ভোটে। দিল্লির রাজপথে যখন ক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর ও ভীতিজনক তথ্য। ভারতের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে সীমান্ত পেরিয়ে এবার ঢুকছে অদৃশ্য উস্কানি। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো রাজপথের আন্দোলন সৃষ্টি করে সরকার ফেলে দেওয়ার ছক কি সত্যি কাজ করবে ভারতে? নাকি ভারতের রাজনৈতিক ভিত্তি সম্পূর্ণ ভিন্ন?
আশঙ্কাটি বেশ কিছুদিন ধরেই জমছিল দেশের রাজনৈতিক মহলের একাংশের মনে। ধারণা করা হচ্ছিল ভারতের সাধারণ পড়ুয়া ও যুব সমাজের ক্ষোভকে হাতিয়ার করে দেশে ব্যাপক হিংসা, নৈরাজ্য ও অরাজকতা ছড়ানোর একটি গভীর কৌশল তৈরি হচ্ছে দেশের বাইরে থেকে। সেই আশঙ্কায় এবার সত্য প্রমাণিত হলো হাতে কলমে প্রমাণের মাধ্যমে। সৌজন্যে দিল্লি পুলিশ। ভারতে চলতে থাকা ছাত্র বিক্ষোভের আড়ালে উস্কানি দেওয়ার এক ভয়াবহ ষড়যন্ত্র প্রকাশ্যে এনেছে তারা, যার সরাসরি যোগসূত্র মিলেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে। দিল্লি পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দিল্লির যন্তর মন্তরের ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে যে ভাঙচুর ও হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, সেগুলির নেপথ্যে রয়েছে সরাসরি পাক উস্কানি। প্রায় 400টি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রাত দিন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ভারতের পড়ুয়া তথা জেনজিকে উস্কে দেওয়ার জন্য। এই 400টি অ্যাকাউন্টের মধ্যে প্রায় 100টি হলো ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমরা জানি যে আজকের তরুণ প্রজন্ম তথা জেনজির আন্দোলনকারীরা ইনস্টাগ্রামে ভীষণভাবে সক্রিয়, আর ঠিক এই সুযোগটিকে কাজে লাগাতে চেয়েছে তারা। ইনস্টাগ্রামের ফিডের অ্যালগরিদম হ্যাক করে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট ও হিংসাত্মক কন্টেন্ট ভারতীয় তরুণদের সামনে ঠেলে দেওয়ার জন্য রাত দিন অনবরত সচেষ্ট হয়েছে এই পাক হ্যান্ডেলগুলো। ষড়যন্ত্রের জাল এখানে শেষ নয়। যন্তর মন্তরের হিংসাত্মক ঘটনা এবং ভারতীয় সামরিক বলয়ের অপারেশন সিঁদুরের মধ্যেও গভীর যোগসূত্র খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। মানে গত বছর যে অপারেশন সিঁদুর চলেছিল, সেখানেও নাকি এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর ভূমিকা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে দিল্লিতে হিংসায় উস্কানি দেওয়া এই পাক অ্যাকাউন্টগুলোই মূলত সক্রিয় ছিল অপারেশন সিঁদুর চলাকালীন। এই অ্যাকাউন্টগুলো থেকে দীর্ঘদিন ধরে লাগাতার ভারত বিরোধী পোস্ট করা, ভুয়া খবর ছড়ানো এবং ভারত বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্যে সিদ্ধহস্ত এই 400 অ্যাকাউন্ট দিল্লির হিংসায় উস্কানির মূল কারিগর। ইতিমধ্যেই দিল্লিতে আন্দোলনের নামে ভাঙচুর এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশের ওপর হামলার যে ঘটনাগুলো ঘটেছে, তাতে কড়া অবস্থান নিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ন্যায়সঙ্গতভাবে ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও যারা নেপথ্যে থেকে হিংসায় উস্কানি দিয়েছে বা যারা সরাসরি হিংসার সাথে যুক্ত রয়েছে, তাদের কোনোভাবে রেয়াত করা হবে না। তবে এই পুরো ঘটনার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু জনমনে দেখা দিচ্ছে। যে দাবি থেকে ছাত্রদের এই আন্দোলনের সূচনা হয়েছিল, মূল ফোকাস কি এখন তা থেকে সরে যাচ্ছে? পাশাপাশি সাম্প্রতিক সময় বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করে রাজনৈতিক পট পরিবর্তন করা হয়েছে, ভারতেও কি ঠিক সেই কায়দায় ছাত্র আন্দোলন হাইজ্যাক করার ছক কষা হচ্ছে? এই আশঙ্কাও কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে আন্দোলনের একটি বড় অগ্রগতি দেখা গেছে যন্তর মন্তরে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক তার অনশন অবশেষে ভেঙেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছেন যে নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সরকার আরো কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবে। তবে প্রধানমন্ত্রীর আশ্বাস কিংবা সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের পরও প্রতিবাদের পথ থেকে সরতে নারাজ ককরোচ জনতা পার্টি। গত 35 দিন ধরে লাগাতার যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে এই প্রতিবাদ কর্মসূচি চলছিল। সেখানে যোগ দিয়েছিলেন সোনম ওয়াংচুক এবং তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। এরপর ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার রাজপথে নামেন লক্ষাধিক পড়ুয়া এবং তারা সংসদ ভবন অভিযানের ডাক দেন। সেই বিশাল প্রতিবাদ মিছিল রুখতে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া এবং মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো মারাত্মক সব অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। দীর্ঘ 26 দিন পর অবশেষে অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা নিজ হাতে খাইয়ে তার অনশন ভাঙ্গান। বেশ কয়েকটি নির্দিষ্ট শর্তে সোনম অনশন ভাঙার সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ককরোচ জনতা পার্টি। পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, সোনম স্যার অনশন ভেঙেছেন, সেটা আমাদের জন্য খুবই স্বস্তির। নিজের জীবন বাজি রেখে গোটা দেশের চেতনাকে তিনি জাগিয়ে তুলেছিলেন। আমাদের দেশের জন্য তার প্রাণ অত্যন্ত মূল্যবান। তবে
সোনম ওয়াংচুকের অনশন শেষ হলেও আন্দোলনের পথ বন্ধ হচ্ছে না। অভিজিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ আগের মতোই অব্যাহত থাকবে। জানা গেছে আজ শুক্রবার দুপুরেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতক্ষণে হয়তো বৈঠকটি হয়েও গেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এখন প্রশ্ন হলো, শুক্রবার মিটিং এর পর কি সরকারের সাথে সহমতে পৌঁছে আন্দোলনের পথ থেকে সরে আসবেন পড়ুয়ারা, নাকি বিক্ষোভ জারি থাকবে? তবে এসবের মাঝে সবচেয়ে বড় সত্যটি বুঝতে হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের। ভারত বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা নয়, নেপালও নয়। সেখানে সরকার বদলায় ভোটে, রাজপথে কিংবা ফেসবুকের চিৎকারে নয়। দিল্লিতে কোনো একটি আন্দোলন বা ক্ষোভ শুরু হলেই সোশ্যাল মিডিয়ায় একদল মানসিকভাবে উত্তেজিত মানুষ লিখতে বসে যান, মোদি শেষ, বিজেপি শেষ, কিংবা ভারত বুঝি এখনই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব সত্যটা হলো, ভারত সোশ্যাল মিডিয়ার কাল্পনিক ভবিষ্যৎবাণীতে চলে না। ভারত চলে দেশের সংবিধান, সংসদ, স্বাধীন বিচার ব্যবস্থা এবং কোটি কোটি মানুষের মহামূল্যবান ভোটের ওপর ভিত্তি করে। আমরা এই কথাগুলো বলছি আজকে দীর্ঘ ভারত স্বাধীনতার সেই 47 থেকে আজকে 2026 প্রায় 80 বছর হতে চলেছে। এই 80 বছর স্বাধীন ভারতে আমরা কোনো বিশেষ আন্দোলন বা কোনো কিছুতে সরকার পরিবর্তন হতে আসলে দেখিনি। সরকার গঠিত হয়েছে, সরকারের মেয়াদ এখনো অর্ধেকও পূরণ হয়নি। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। অতএব একটি আন্দোলন থেকে নির্বাচিত সরকারের পতনের স্বপ্ন দেখা রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি একটি কাল্পনিক দিবা স্বপ্ন মাত্র। পাকিস্তান স্বপ্ন দেখে, বাংলাদেশের উন্মাদরাও এমন স্বপ্ন কিন্তু দেখছে। ইতিমধ্যে এই যে বাংলাদেশের সরকার পতনকারী ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল এনসিপি বা এই ধরনের দলগুলো ভারতের ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে। তাতে মনে হয় না ভারতের কিছু যায় আসে। অনেকেই উদাহরণ টেনে বলেন যে বাংলাদেশে আন্দোলনের তোড়ে সরকার পতন হয়েছে, নেপালও রাজপথে আন্দোলনের মুখে সরকার বদলেছে, কিংবা তারও আগে শ্রীলঙ্কায় সরকার বদলেছে। কিন্তু বুঝতে হবে, ভারত বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা নয়, কিংবা নেপালও নয়। আর সরকার পতন করলে যে একটি দেশ রাতারাতি সোনায় সোহাগা হয়ে যায়, এর সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কা। এই তিনটি দেশের কথা বললাম। এই তিন দেশেই সরকার হয়তো বদলেছে, কিন্তু সাধারণ মানুষের কায় ক্লেশ ও কষ্ট শেষ হয়নি, বরং রাজনৈতিক অস্থিরতা বহুগুণ বেড়েছে। ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কাজের সুযোগ কমেছে, সাধারণ মানুষের মনে নিত্যদিনের ভয় ও নিরাপত্তাহীনতা জাকিয়ে বসেছে। ভারতে মানুষ প্রতিবাদ করবে, সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলবে, যে কোনো অন্যায়ের বিচার চাইবে। এটাই ভারতীয় গণতন্ত্রের মূল সৌন্দর্য আমরা প্রায় 80 বছর যাবৎ দেখে আসছি। কিন্তু যৌক্তিক প্রতিবাদ করার দেশকে অন্ধ অস্থিরতার দিকে ঠেলে দেওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। যেমনটি আজকে আমার প্রিয় বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, কিংবা শ্রীলঙ্কায় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসল শক্তি শুধু ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি নয়, তার আসল শক্তি হলো তিনি ভারতের কোটি কোটি মানুষকে এটি বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন যে ভারত আর বিশ্ব মঞ্চে দুর্বল বা অনুগত রাষ্ট্র হয়ে থাকবে না। গত এক দশকে ভারতের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নে অভাবনীয় পরিবর্তন এসেছে। রাস্তাঘাট, আধুনিক রেলপথ, আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিদ্যুতায়ন, ডিজিটাল পেমেন্ট বিপ্লব ও সরকারি পরিকাঠামো আমূল বদলে গেছে। ভারত শুধু অভ্যন্তরীণ রাস্তাঘাট বা অর্থনৈতিক অবকাঠামোই বানায়নি, নিজেদের সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থাকেও করেছে লৌহ কঠিন। তেজস যুদ্ধ বিমান, ব্রহ্মস সুপারসনিক মিসাইল, নিজস্ব প্রযুক্তির শক্তিশালী রাডার, অত্যাধুনিক যুদ্ধজাহাজ, সামরিক হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভারত নিজেদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতেও মোদী সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও দূরদর্শী এবং অভ্যন্তরীণ জনসমর্থনেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বা বিজেপি প্রায় 70% কাছাকাছি জনসমর্থন তাদের। সেই সরকারকে ফেলে দেবে হঠাৎ করে একটি আন্দোলন,
এটি যারা ভাবে তারা শিশু। ভারত রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়েছে, ফ্রান্সের কাছ থেকে এনেছে শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান, আমেরিকার সঙ্গে ড্রোন ও প্রযুক্তি খাতে চুক্তি করেছে, আবার একই সাথে ইসরায়েলের সঙ্গে রাডার ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহযোগিতা বাড়াচ্ছে। এটি মোদি কূটনীতির সব থেকে বড় শক্তি। বিশ্ব শক্তি আমেরিকার সঙ্গে সুগভীর বন্ধুত্ব বজায় রেখেও ভারত তার পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে। একই সাথে ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারত অন্ধভাবে কোনো বিশ্ব শিবিরে যোগ দেয়নি, বরং সর্বদা নিজের জাতীয় স্বার্থে স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে। মোদি কখনো ওয়াশিংটনে যান, কখনো মস্কোয়, কখনো প্যারিসে, আবার কখনো টোকিওতে। এর স্পষ্ট ও সোজা বার্তা হলো, ভারত কারো পেছনে হাঁটবে না। ভারত বিশ্বের সবার সঙ্গে কথা বলবে, হাত মেলাবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শুধুই নিজের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে। এখন প্রশ্ন উঠতে পারে, বিশ্বের কোন দেশটি রয়েছে যার কোনো সমস্যা নেই? ভারতের কোনো সমস্যা নেই এ কথা আমরা বা বিশ্লেষকরা কেউ বলছি না। ভারতে বেকারত্ব আছে, মূল্য বৃদ্ধি রয়েছে, কৃষকদের দৈনন্দিন কষ্ট আছে এবং সেখানকার তরুণ শিক্ষার্থীদের ক্ষোভ ও অসন্তোষ অত্যন্ত বাস্তব। সরকারের ভুল হলে তার কড়া সমালোচনা গণতন্ত্রে অবশ্যই হবে, কিন্তু একটি আন্দোলন মানে নির্বাচিত সরকারের পতন নয়। যদি মোদিকে রাজনৈতিকভাবে হারাতে হয়, তবে কেবল সোশ্যাল মিডিয়ায় মোদি হটাও কিংবা বিজেপি হটাও বললে হবে না। ভারতের 140 কোটি সচেতন মানুষ তখন উল্টো প্রশ্ন জানতে চাইবে, মোদি বা বিজেপির পর কে? দেশের বিশাল অর্থনীতি কে চালাবে? ভারতের অখণ্ড সীমান্ত শত্রুর হাত থেকে কে রক্ষা করবে? উত্তাল বিশ্ব রাজনীতির প্রচন্ড কূটনৈতিক চাপ কে দক্ষতার সাথে সামলাবে? কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর ক্রমবর্ধমান মৌলবাদ ও অস্থিরতা থেকে ভারতকে কে সুরক্ষিত রাখবে? যেদিন ভারতের বিরোধী শক্তিগুলো এই প্রশ্নগুলোর বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট উত্তর জনগণের সামনে তুলে ধরতে পারবে, ঠিক সেদিনই তারা বিজেপিকে প্রকৃত অর্থে চ্যালেঞ্জ জানাতে পারবে। ততদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কাল্পনিক দুনিয়ায় প্রতিদিন মোদী সরকারের পতন ঘটানো হতে পারে, কিন্তু বাস্তব ভারতের মাটিতে আজও ভোটাধিকার এবং ব্যালট বাক্সই শেষ কথা বলে। ভারত সরকার বদলায় মানুষের গণতান্ত্রিক ব্যালটে, সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের চিৎকারে নয়। ভারতের ভেতর ও বাইরের শত্রুদের এই ধ্রুব সত্যটি সব সময় মাথায় রাখতে হবে। আমি খানিক আগে ভারত সম্পর্কে কিছু প্রশ্নের কথা বলছিলাম, যে দেশের বিশাল অর্থনীতি কে চালাবে? ভারতের অখণ্ড সীমান্ত শত্রুর হাত থেকে কে রক্ষা করবে? উত্তাল বিশ্ব রাজনীতির প্রচন্ড কূটনীতির চাপ কে দক্ষতার সাথে সামলাবে? কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর ক্রমবর্ধমান মৌলবাদ ও অস্থিরতা থেকে ভারতকে কে সুরক্ষিত রাখবে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তের ভারতের রাজনীতিতে আসলে নেই, বিকল্প নেই। ঠিক একই প্রশ্ন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের জনগণ কি একবারও চিন্তা করেছে 2024-এর সহিংস ষড়যন্ত্রের আগে যে শেখ হাসিনা সরকারকে পতন ঘটালাম, কিন্তু বাংলাদেশের এই যে অর্থনৈতিক অগ্রগতি কে চালাবে? কিংবা এই যে কূটনৈতিকভাবে নানা রকম চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, চীনের চাপ, পাকিস্তানের চাপ, এগুলো কে সামলাবে? মানুষের জীবন জীবিকা, খাদ্যের চাপ, এগুলো কে সামলাবে? বাংলাদেশের মানুষ কি এগুলো চিন্তা করেছে? চিন্তা করেনি। যার কারণে সেই সরকারটির পরিবর্তন পরবর্তী বাংলাদেশের চেহারা কেমন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে ভারতের আমি অনেক প্রশংসা করছি হয়তো, কারণ আমি আমার সবচেয়ে নিকট প্রতিবেশী যে, সেই হচ্ছে আমার সবচেয়ে আপনজন। আমার প্রতিবেশী যদি ভালো করে আমার ভালো লাগবে, এটাই হচ্ছে একজন স্বাভাবিক মানুষের নেচার। এজন্যই বলছি যে ভারতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিংবা রাজপথে চিৎকার করে সরকার পাল্টানো যায় না। ভারত শ্রীলঙ্কা নয়, নেপাল নয়, কিংবা বাংলাদেশ নয়। এ কারণেই এই মুহূর্তের ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে দেখতে পেয়েছেন নরেন্দ্র মোদীকে নিয়ে ইন্ডিয়াতে কি চলতেছে, মানে ভারতে কি চলতেছে, আপনারা কিন্তু সবাই ইতিমধ্যে এটা সবাই জানেন
যাই হোক বন্ধুরা, আমি আর এই বিষয়ে কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। আজকে যে ভিডিওগুলি দেখলেন, একে একে ধাপে ধাপে যে ভিডিওগুলি দেখলেন, এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।